আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নটরডেম কলেজের ভর্তি পরীক্ষার জন্য বিগত সালের যে প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা মেট্রিক পরীক্ষা দিয়েছে, এদের মধ্যে যারা নটরডেম, হলি ক্রস কিংবা সেন্ট জোসেফ এই সমস্ত কলেজগুলোতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তারা ইতিমধ্যেই নানা ধরনের প্রস্তুতির মধ্যে আছেন। আপনাদের কাজকে সহযোগিতা করার জন্যই আমার আজকের এই ক্লাস। আমি বোর্ডের উপরে এনডিসির যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা লিখে রাখছি ndc.edu.bd। হলিক্রসের ওয়েবসাইট হচ্ছে www.hcc.edu.bd এবং সেন্ট জোসেফ যে কলেজটা, সেখানকার জন্য হচ্ছে www.hcc.sjs.edu.bd। এই হলো তাদের ওয়েবসাইট। আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে ওনাদের ভর্তির যত নিয়ম কানুন ক্রাইটেরিয়া আছে সেটা জানতে পারেন। তো বিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে আমি বিজ্ঞান বিভাগ নিয়েই কথা বলতে চাই। অন্যান্য গ্রুপের যারা আছেন, আপনারা দয়া করে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খবর নেন। বিজ্ঞান বিভাগের জন্য ওনারা নির্ধারণ করে দিয়েছেন 3টা কলেজেই জিপিএ 5 পেতে হবে এবং উচ্চতর গণিত থাকতে হবে। এটা হলো মূল বিষয়। বাকি তথ্য নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। তো যেটা বলছিলাম যে সবাই মোটামুটি প্রিপারেশনের মধ্যেই আছে। আপনাদের প্রিপারেশনের জন্য আমি যে কতগুলো প্রশ্ন ফটোকপি করে রেখেছি, বিগত সালের যে প্রশ্ন, আজকে আমরা পদার্থবিজ্ঞানের অংশটা নিয়ে কাজ করব। তো যাই হোক, আমার হাতে বিগত বছরের যে প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে আমরা সমাধানটা করতে চাই। একটা ভর্তি পরীক্ষার গাইড থেকে আমি এটা ফটোকপি করে নিছি প্রশ্নগুলো, আর এটা সত্যতা যাচাই আমার পক্ষে সম্ভব না। তারপরেও আমরা ধরে নিব যে এই প্রশ্নগুলো এখানে ইনক্লুড আছে। তো চলেন আমরা প্রথম প্রশ্নটা দিয়ে সলিউশনটা শুরু করি। প্রথম প্রশ্নের মধ্যে কি বলছে? প্রথম প্রশ্নের মধ্যে বলছে 1 নাম্বার যে কোশ্চেন, বলছে যে কোনো বস্তুর ভরবেগ কোনো বস্তুর ভরবেগ হচ্ছে পি। কেমন? আচ্ছা, এর গতিশক্তি দ্বিগুণ করা হয়েছে। এর গতিশক্তি দ্বিগুণ করা হলে ভরবেগ কত হবে? ভরবেগ কত হবে? দেখেন, প্রশ্নের শুরুতেই এমন একটা কোশ্চেন দিছে তারা, যে কোশ্চেনটা মোটামুটি মাথা ঘামাইতে হবে। যাই হোক, ভরবেগ এবং গতিশক্তি, এই যে গতিশক্তি এবং ভরবেগ, এই দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করি। গতিশক্তি তো আমরা জানি, কাইনেটিক এনার্জি ইকে ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। কেমন? আর ভরবেগ ইজ ইকুয়াল টু, আমরা জানি ভরবেগ পি ইজ ইকুয়াল টু এম ভি। কেমন? আচ্ছা, এখন এই ভরবেগ পি এর সাথে এটার কিভাবে রিলেশন করব সেটা আমরা এখানে দেখব। তো এখানে আমরা যদি এম এর উপরে স্কোয়ার আনতে চাই, দিলাম স্কোয়ার, এখানেও দিলাম, নিচে একটা এম দিয়ে আমাকে ব্যালেন্স করতে হচ্ছে। তারপর এই যে এম দিয়ে এম স্কোয়ারকে কাটলে উপরে এমই থাকে। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম। সো এই এম ভির পরিবর্তে আমরা পি বসাইতে পারি। তাহলে রিলেশনটা কি দাঁড়াইলো? রিলেশনটা কি দাঁড়াইলো যে পি স্কোয়ার বাই 2 এম, হুইচ ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে আমার পূর্বের যে গতিশক্তি সেটা হচ্ছে এইটা। কেমন? পি স্কোয়ার বাই 2 এম। তো এইখান থেকে আমরা এটা ধরে নিব, সলিউশনের মধ্যে ধরি ভর ইজ ইকুয়াল টু এম এবং ভরবেগ ইজ ইকুয়াল টু পি। তাহলে পূর্বের গতিশক্তি ইকে ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2 এম। আপনারা ইচ্ছা করলে এটা ডাইরেক্ট ফর্মুলা বসাইতে পারেন, অথবা ফর্মুলা কিভাবে আসলো সেটাও আপনারা এখানে দেখিয়ে তারপরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আমরা রাখলাম। এখন ওনারা বলছে গতিশক্তি দ্বিগুণ করছে। তো গতিশক্তি যদি দ্বিগুণ করে তাহলে নতুন গতিশক্তি তাহলে কত হবে? নতুন গতিশক্তি
এটাকে আমরা ই কে প্রাইম ধরলাম। এই ই কে প্রাইমটা হবে আমার পূর্বের যে গতিশক্তি তার দ্বিগুণ। তাহলে এখন আমরা কি করতে পারি, যে আমাদের নতুন গতিশক্তি ই কে প্রাইম, তাহলে এখন ই কে প্রাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি? কিছুক্ষণ আগে আমরা লিখছিলাম যে গতিশক্তি ই কে ইজ ইকুয়াল টু ভরবেগের দ্বিগুণ বাই 2m, ভরবেগের স্কোয়ার বাই 2m। ওকে, এখন তাহলে নতুন গতিশক্তির বেলাও তো একই রকম হবে, কেমন? কিন্তু নতুন গতিশক্তির বেলায় এই যে ভরবেগ যেটা, সেটা তো নতুন আসবে। সো আমরা সেই জন্য এখানে পি প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 2m, ভর তো আগেরটা একই বস্তু, ইজ ইকুয়াল টু 2 ইন্টু ইকে, ইকের মান হচ্ছে পূর্বের ভরবেগ ডিভাইডেড বাই 2m। হ্যাঁ, এখানে আমরা লিখতে পারি যে ধরি নতুন ভরবেগ ইজ ইকুয়াল টু পি প্রাইম। এখন দেখেন 2m ক্যান্সেল, তাহলে আমার বাম দিকে কি থাকে? পি প্রাইম স্কোয়ার ইজ ইকুয়াল টু 2p স্কোয়ার। উভয় দিকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমার এই দিকে আসতেছে 2p স্কোয়ার। অতএব পি প্রাইম ইজ ইকুয়াল টু রুট ওভার 2p। সো দিস ইজ দ্য অ্যান্সার। দেখেন প্রথম কোশ্চেনটাই চমৎকার একটা কোশ্চেন করছে। চলেন দ্বিতীয় কোশ্চেনে যাই। আশা করি বোঝা গেছে। আচ্ছা, দুই নাম্বার যে কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার টু বলা হয়েছে অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখলে বক্রতার কেন্দ্রে লক্ষ্যবস্তু রাখলে কি হবে? বিবর্ধন m ইজ ইকুয়াল টু হোয়াট? ওনারা এখানে শূন্যস্থান দিছে একটা। দেখেন অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে, তাহলে আমাদের অবতল দর্পণ একটা আঁকলাম। এই হলো আমার একটা অবতল দর্পণ, এটা হলো আমাদের প্রধান অক্ষ, মনে করেন এটা হলো বক্রতার কেন্দ্র সি, আর এখানে থাকবে ফোকাস, এটা থাকবে মেরু। আচ্ছা, এই অবতল দর্পণে বক্রতার কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে প্রতিবিম্ব কোথায় হবে? বক্রতার কেন্দ্রেই হবে, এবং এটা বস্তুর সমানই হবে। সো বিবর্ধন m ইজ ইকুয়াল টু হবে 1। কেন? এই বস্তুর দৈর্ঘ্যটা মনে করেন l, প্রতিবিম্বের দৈর্ঘ্যটা হচ্ছে l প্রাইম, তাহলে বিবর্ধন m ইজ ইকুয়াল টু কি হবে? প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য, তাহলে এটা কাটাকাটি করলে আসবে 1। সো m এর মান হচ্ছে 1। কেমন? চলেন এবার আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয়টা তো করলাম, তৃতীয় প্রশ্নে যাব। এবার 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে, আচ্ছা, কোন দোলকে ববের ঘনত্ব রো এবং দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, যদি ববের ঘনত্ব দ্বিগুণ করা হয় তাহলে দোলনকাল কত হবে? আচ্ছা, প্রশ্নটা লিখি, কেমন? প্রশ্নটা লিখি, কোন দোলকে ববের ঘনত্ব ইজ ইকুয়াল টু রো, আচ্ছা ইকুয়াল টু না, রো, এবং দোলনকাল 2 সেকেন্ড। যদি ববের ঘনত্ব দ্বিগুণ করা হয়, তাহলে দোলনকাল কত হবে? এই যে সরল দোলক সম্পর্কে যাদের মোটামুটি আইডিয়া আছে, আপনারা হয়তো অনেকে জানেন যে সরল দোলকের বেলায়, যে একটা সরল দোলক হচ্ছে এরকম একটা বস্তু গোলাকার, যাকে এরকম ঝুলায় দেওয়া হয়, ঘড়ির মধ্যেও সাধারণত থাকে আর কি।
দেখে ঝুলাই দেওয়া হয়, দুই দিকে ঝুলাই দেওয়া হয়, এদিকে ধাক্কা দিয়ে ছেড়ে দিলে আবার এইদিকে সে যাবে, কেমন সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত গিয়ে আবার সে পুনরায় তার পূর্বের অবস্থানের দিকে ফিরে আসবে। আচ্ছা গেল, এই যে এই যে এখান থেকে রওনা দিয়ে মনে করেন এই পয়েন্টে গেল, আবার এখানে আসলো, আবার এদিকে গেল বিতে, আবার এখানে আসলো, এটা হলো একটা পূর্ণ দোলন। তো একটা পূর্ণ দোলনের যে সময় লাগে সেটা হচ্ছে দোলনকাল। দোলনকালের ফর্মুলা 2 পাই ইন্টু √L/g। কেমন খেয়াল করেন যে দোলনকালের যে ফর্মুলা তার ভিতরে কিন্তু ভরের কোনো বা ঘনত্বের কোনো বিষয়ই নেই, আপনার ঘনত্বের কোনো রাশিমালাই নাই এখানে, তাহলে আপনি এখানে ঘনত্বের ব্যাপারটা তো আসবে না। সো এটার দোলনকাল সেম থাকবে, ঘনত্ব পরিবর্তন হয়েছে, এটা একটা টেকনিক্যাল কোশ্চেন, এখানে ম্যাথমেটিক্যালি কাজ করার দরকার নেই। সুতরাং আমরা উত্তরে দিব কি, যেহেতু এটা সূত্রটা আমরা লিখবো, লিখে বলবো যে এই সমীকরণে ঘনত্ব নির্দেশক কোনো প্রতীক নেই, কোনো প্রতীক নেই, অতএব দোলনকাল একই থাকবে, বা দোলনকাল 2 সেকেন্ড, 2 সেকেন্ড না, হ্যাঁ 2 সেকেন্ড, 2 সেকেন্ড হবে, কেমন? ওকে, আশা করি বোঝা গেল। চলেন পরের প্রশ্নে যাই। আমি চেষ্টা করতেছি আমাদের যারা এনডিসিতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিবে ওনারা অনেক অ্যাডভান্স, অনেক অ্যাডভান্স। আমি যেটা করলাম এটা হচ্ছে যারা মিড লেভেলের আছে, একটু চেষ্টা করতে চায় ভর্তি হওয়ার জন্য, এরকম অসংখ্য স্টুডেন্টস আমাদের মাঝে আছে যারা চেষ্টা করবে, হওয়া না হওয়া সবই হচ্ছে ভাগ্যের ব্যাপার, অনেক ভালো রেজাল্ট করে অনেক সময় হয় না। চলেন আমরা পরের প্রশ্নে চলে যাই। এবার হচ্ছে একটি মুক্তভাবে পতনশীল বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডের। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে এটা কত নাম্বার প্রশ্ন? 4 নাম্বার। তাহলে এবার আমরা যাচ্ছি 4 নাম্বার প্রশ্নে। 4 নাম্বার প্রশ্নে বলছে একটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত? দেখছেন, তো এটার সলিউশন কি হবে? যারা প্রশ্নটা বুঝতে পারছে তো পারছে, যারা পারেন না এটা কথা চিন্তা করেন। আমরা গতি সমীকরণের মধ্যে দেখছিলাম যে h ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ জিটি স্কোয়ার, কেমন? পড়ন্ত বস্তুর জন্য আমার অতিক্রান্ত দূরত্বের ফর্মুলা এটা। তো পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু 0, আদিবেগ 0, 0 দিয়ে গুণ দিলে এই টার্ম শেষ, তাহলে থাকে আমার কাছে হাফ জিটি স্কোয়ার। এখানে হাফটা হচ্ছে ধ্রুবরাশি, জি এর মান নির্দিষ্ট, যদি এটাকে আমরা তুলে দিই তাহলে রিলেশনটা কি দাঁড়ায়, এই যে উচ্চতা বা দূরত্ব, সেই দূরত্বের সাথে সময়ের একটা রিলেশন দাঁড়ায়, সেটা হচ্ছে টি স্কোয়ার। তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন প্রথম ক্ষেত্রে যদি আমার দূরত্ব হয় h1, তাহলে আমার রিলেশনটা দাঁড়াচ্ছে t1 স্কোয়ার। দ্বিতীয় ক্ষেত্রে যদি হয় h2, রিলেশনটা দাঁড়াচ্ছে t2 স্কোয়ার। এবং তৃতীয় ক্ষেত্রে যদি আমার দূরত্ব হয় h3, তাহলে রিলেশন হচ্ছে t3 স্কোয়ার, ওই ফর্মুলা অনুসারে। এখন 1 2 3 যদি আমরা এই জায়গায় বসাই, তাহলে এখান থেকে আমরা h1 ইজ প্রপোর্শনাল টু, আমরা পাচ্ছি কি 1 স্কোয়ার। তো 1 স্কোয়ার মানে কত? 1। এখানে বিস্তারিত করার দরকার নাই, যত সংক্ষেপে পারবেন অ্যান্সার করবেন, কারণ সময় কম থাকবে। সেই জন্য যদি 2 বসাই তাহলে 2 স্কোয়ার সমান কত? 4। আর এখান থেকে আমার 3 নাম্বারের যে দূরত্ব, সেই দূরত্ব h3 ইজ প্রপোর্শনাল টু কত হবে? তৃতীয় সেকেন্ড। তাহলে 3 তিরিখে কত? 9। তো এগুলোর অনুপাত করলে আমরা কি পাবো? অতএব অতিক্রান্ত দূরত্বের অনুপাত। অতিক্রান্ত দূরত্বের অনুপাত ইজ ইকুয়াল টু কত হবে? এটাকে অনুপাত আকারে যদি আমরা লিখে দিই তাহলে 1:4:9 মেবি ঠিক আছে। আপনারা নিজেরা খাতা কলমে করে দেখবেন ঠিক আছে কিনা। শেষ।
এ পর্যন্তই অ্যান্সার। এরপর আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতা, এটা 5 নাম্বার প্রশ্ন। মুসলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনার বাসার মধ্যেও নিজেরা একটু ট্রাই করবেন, চেষ্টা করবেন যেন এগুলো পারা যায়। এই প্রশ্নই পরীক্ষাতে আসবে এমন না, কিন্তু এই প্রশ্নের আলোকে প্রশ্ন আসবে। একটা প্রশ্ন করলে আপনার একটা আইডিয়া হয়, বোঝা যায় যে কি আসতে পারে, কেমন প্রশ্ন হইতে পারে। এটা হলো জাস্ট সেই উদ্দেশ্যে করা। এনডিসিতে প্রশ্ন একবার এক এক রকম। এখানে ফিজিক্সের প্রশ্ন দিয়েছে প্রায় 18টা। কেমন? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি কত নাম্বার? 5 নাম্বার প্রশ্নে। আমি সবগুলো প্রশ্নই সলিউশন করার ইচ্ছা আছে আমার। শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতা, শব্দের তীব্রতার একক কি? কেমন? এখন তীব্রতা কি জিনিস? একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ শব্দ অতিক্রম করতে পারে, তাই কি না? তাহলে শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। শব্দের তীব্রতার একক হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। এটার অ্যান্সার এখানেই শেষ। ওকে, এবার আমরা যাচ্ছি 6 নাম্বারের মধ্যে। 6 নাম্বার প্রশ্ন বলছে পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রনের মধ্যকার ক্রিয়াশীল বল। এটা লিখলাম না, প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন এদের মধ্যে যেই ক্রিয়াশীল বল সেটা কি? সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল। শূন্যস্থান আকারে আছে যে প্রোটন এবং নিউট্রনের মধ্যকার ক্রিয়াশীল বলটা কি ধরনের বল? সেটা সবল নিউক্লিয় বল। সুতরাং কিছু প্রশ্ন আছে মুখোমুখি আমরা করতে পারি। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা 7 নম্বর প্রশ্নে। কোনো এম ভরের বস্তু যদি বিস্ফোরিত হয়ে M1 ও M2 ভরের দুইটি টুকরায় পরিণত হয়, যারা পরস্পরের বিপরীত দিকে যথাক্রমে V1 ও V2 বেগে ছিটকে পড়ে, তাহলে V1/V2 ইজ ইকুয়াল টু কত? এটা জানতে চাচ্ছে। ওকে, প্রশ্নটা চমৎকার প্রশ্ন। আমরা আগে প্রশ্নটা লিখবো, তারপরে কাজ করব। কোনো এম ভরের বস্তু, কোনো এম ভরের বস্তু কি হয়েছে? যদি বিস্ফোরিত হয়ে, যদি বিস্ফোরিত, হ্যাঁ, বিস্ফোরিত হয়ে বলে দিছে দুইটা অংশ M1 ও M2 ভরের দুইটি টুকরায় পরিণত হয়। ভরের দুটি টুকরায় পরিণত হয়, যারা পরস্পর থেকে বিপরীত দিকে, দেখছেন অবস্থা? বিপরীত দিকে। বেসিক নলেজ যাদের পরিষ্কার না, তাদের জন্য তো অবশ্যই জিনিসগুলো টাফ হবে। বিপরীত দিকে যথাক্রমে V1 ও V2 বেগে ছিটকে, প্রশ্ন কত বড়, ছিটকে গেলে কি করতে হবে? V1/V2 ইজ ইকুয়াল টু কত? সংক্ষেপে প্রশ্নটা আমরা লিখলাম, আরো কতগুলো কথা আছে, বাদ দিন। আচ্ছা, V1 ও V2 বেগে যদি ছিটকে যায়, তাহলে V1/V2 মান কত? এটা জানতে চাইছে। কেমন? তো সব তো দেওয়া আছে বাবা। এখন এটা একটা ফর্মুলাতে যাই। যাওয়ার আগে আমরা একটা ছবি দেখি। কেমন? মনে করেন এটা ছিল তার আগের বস্তু, এটা বিস্ফোরিত হয়েছে। বিস্ফোরিত হইয়া দুইটা টুকরা হয়েছে, এটা দুইটা ভাগে ভাগ হয়েছে। একটা ভাগ এটা, আরেকটা ভাগ এটা। এটা মনে করেন M1, এটা মনে করেন M2। দুটো দুই দিকে গেছে। মনে করেন একটা এই দিকে গেছে, এটাকে আমরা V1 ধরলাম, আর এটার বিপরীত দিকে যেটা গেছে সেটা হচ্ছে আমাদের জন্য V2। বিস্ফোরণের আগে এই বস্তুটার আদিবেগ যেটা, হ্যাঁ, আদিবেগটা ছিল কি? 0। আদিবেগটা কি ছিল? 0। আদিবেগটা 0 ছিল। তাহলে ভরবেগের নিত্যতার সূত্র অনুযায়ী আমরা যদি লিখি যে M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়াল টু M1 V1 প্লাস M2 V2, এই V2 এর বেলায় মাইনাস দিতে হবে, কারণ V2 তো V1 এর বিপরীত দিকে যাচ্ছে। তো এখানে দেখেন U1 0,
U2 ও 0। এখানে কিন্তু M1 M2 এই দুইটাকে যুক্ত করলে এই পুরো বস্তুর ভরের সমান হবে। সো এখানে কিন্তু আমরা mu দিতে পারতাম, এই পুরোটাকে আমরা mu দিতে পারতাম, যেটা 0। সো এখানে আমরা সব 0 দিয়ে দিলাম। তাহলে আমার ডান দিকে কি দাঁড়াইলো, M1 V1 মাইনাস M2 V2। এবার এটাকে এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস M1 V1 ইজ ইকুয়াল টু মাইনাস M2 V2। উভয় দিক থেকে মাইনাস ক্যান্সেল, কেমন? তো এবার V1 এর নিচে কি আনেন, V2 আনেন, আর M2 এর নিচে কি নেন, M1 নেন, একান্তরকরণ করেন। তাহলে আমার অনুপাত পাওয়া যায় যে V1 বাই V2, এই যে V1 বাই V2, V1 বাই V2 ইজ ইকুয়াল টু M2 বাই M1। মেবি ঠিক আছে, মেবি ঠিক আছে, দিস ইজ অ্যান্সার। আশা করি বোঝা গেল। এখানে আমরা MV দিতে পারতাম, কোনো সমস্যা নেই, আর আলাদা টুকরার হিসাবে এদের যোগফল তো একই আসে, অসুবিধা নেই। তার মানে আদি ভরবেগ হচ্ছে 0, আদি ভরবেগ 0 ধরে কাজ করলে ডাইরেক্টলি কাজ করা যায়। আমি বোঝার স্বার্থে কিছু কিছু ক্ষেত্রে ভেঙে বলছি বা ভেঙে করতেছি। আপনারা যদি ডিরেক্ট করতে পারেন নিশ্চয়ই করবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আমি বারবার বলতেছি যে সময়ের দিকে সব উত্তর পারা সত্ত্বেও কিন্তু দেওয়া যাবে না। আপনারা সময়ের দিকে নজর রাখবেন, সংক্ষেপে ক্যালকুলেশন করবেন। যে যত সহজ করে ক্যালকুলেশন করতে পারে সে জয়ী হবে। গেল এটা 7 নাম্বার। এবার আমরা চলে যাচ্ছি 8 নাম্বার। আরেকটা সিরিয়াস কোশ্চেন হচ্ছে 8 নাম্বার। চলেন 8 নাম্বারের মধ্যে যাই। 8 নাম্বারে বলছে দুইটি প্রোটনকে কত দূরত্বে রাখলে এদের প্রত্যেকটির উপর একটি প্রোটনের ওজনের সমান বল ক্রিয়া করে। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম যে দুটি প্রোটনকে কত দূরত্বে রাখলে প্রতিটির উপর বা প্রত্যেকটির উপর একটি প্রোটনের ওজনের সমান বল ক্রিয়া করবে। কেমন? আচ্ছা, তো প্রোটনের ভর তো নির্দিষ্ট, প্রোটন একটা চার্জিত কণা, ধনাত্মক চার্জে চার্জিত কণা, হচ্ছে দুইটা প্রোটন। সো আমরা দুইটা প্রোটনের জন্য দুইটা বস্তু নিলাম, সেন্টার থেকে সেন্টারে তাদের দূরত্ব ধরতে হবে। এই দূরত্বটাকে আমরা ডি দিয়ে ধরতে পারি, আর দিয়ে ধরতে পারি, দূরত্ব চাইছে তো ডি ধরলাম। কেমন? এখন যেহেতু এটা একটা পজিটিভ আধান, এটাও একটা পজিটিভ আধান, এদের মধ্যে বিকর্ষণ হবে। বল জানতে চাইছে, বলটা এখানে বিকর্ষণ বল, আকর্ষণ বল হইতে পারতো, পজিটিভ যদি হয় তাহলে সেটা বিকর্ষণ বল হবে। সো সেই বলটা হচ্ছে এফ। তো এখন কুলম্বের ফর্মুলা অনুসারে আমরা বল সলিউশন যদি যাই, তাহলে বল এফ ইজ ইকুয়াল টু কি হবে, কে। এটার আধান আর এটার আধান, দুইটা প্রোটনের আধান তো সেম, তাহলে এটা যদি ধরেন কিউ হয় তাহলে এইটাও তো কিউ। আর প্রোটনের আধান জানা আধান, প্রোটনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, নাকি 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, আবার প্রোটনের ভর যেটা আছে তাহলে এটা হলো চার্জ প্রোটনের, আর প্রোটনের ভর এম ওইটাও তো ফিক্সড 1.673 ইন্টু 10⁻⁻27 কেজি। গ্রামে কম হবে, কেজিতে একটু বেশি হয়, মেবি ঠিক আছে। এবার আপনারা আসেন তো, এবার আমরা যদি এই দুইটার মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটা যদি বের করি এফ, তাহলে এফ এর ফর্মুলাটা কি ছিল, কে কিউ ওয়ান ইন্টু কিউ টু। তো কিউ ওয়ান ও কিউ টু ও কিউ বাই ডি স্কোয়ার। কেমন? এইটা তাহলে রাখলে প্রত্যেকটির উপর একটি প্রোটনের ওজনের সমান বল, তাহলে যেই বলটা ক্রিয়া করছে এটা ওজনের সমান। সো ওজনের ফর্মুলা কি, এম জি। তাহলে এখানে আসবে কি, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার, কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখন আমরা উপরে মুছে দিলাম, লাল কালির লেখা মুছাই বড় মুশকিল। আচ্ছা, মুছে দিলাম। এগুলো মান আমাদের লাগবে। এখন এখান থেকে আমাদেরকে ডি এর মান বাইর করতে হবে, ডি এর মান। তো ডি এর মান বাইর করতে হলে এটাকে আমরা এইভাবে কি লিখতে পারি না, একান্তরকরণ করে এটাকে কোনাকুনি এক্সচেঞ্জ করে দিলাম।
তাহলে আমার উপরে থাকতেছে কি কে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এম জি। সো ডি ইজ ইকুয়াল টু রুট ওভার কে কিউ স্কোয়ার বাই এম জি। আমি পাশাপাশি মানগুলো বসাচ্ছি, দেখেন। এখন রুট ওভার কের মান জানা, কের মান কত 9 ইন্টু 10⁻9 নিউটন মিটার পার কুলম্ব স্কোয়ার দিলাম, সি দিয়েই তো কুলম্ব বোঝায়। আচ্ছা এখন বসেন, মান বসান, এখানে একক না বসালেও চলবে। 10⁻9 ইন্টু কিউর মান কত, কিউর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19, তারপরে আছে স্কোয়ার, নিচে চলে যান, এই যে রুটের ভিতরে এখানে এম জি, এম কত 1.673 ইন্টু 10 ইনভার্স কত 27, জি এর মান আমাদের জানা আছে 9.8। ওকে, এখন এটাকে ক্যালকুলেটারে কাজ করতে হবে। ক্যালকুলেটার, জি এই যে ক্যালকুলেটর আনলাম একটা, ক্যালকুলেটরটা দিয়ে আমরা এখন কাজ করি। তাহলে রুট তার কোথায় গেলাম, রুট তার ভিতরে যাবে ফ্র্যাকশন, তাহলে 9 ইন্টু 10⁻9, 10⁻9, তারপর ইন্টু ব্রেকেটে যাবে 1.6 ইন্টু 10⁻−19, তাহলে 10⁻−19, তারপরে ব্রেকেট এবং এরপর আছে স্কোয়ার, শেষ। এবার নিচে কত হবে 1.673 ইন্টু 10⁻−27, তারপরে স্পেস ইন্টু 9.8, মোটামুটি মান ঠিকই বসাইছি, দেখি কত আসে। আসছে হলো 0.1185, 0.1185 জিনিসটার দূরত্ব, সো একক হচ্ছে মিটার। দিস ইজ দ্য অ্যান্সার। মেবি 5-এর পরে 4 আছে, সো আমরা 4 আছে এটা বাদ দিতে পারি। আশা করি বুঝতে পারছেন। দেখেন ভর্তি পরীক্ষার জন্য আপনার যে জিনিসগুলো করতে হয়, ক্যালকুলেশনের সুইটনেস থাকতে হবে, প্রশ্নের আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার ভালো থাকতে হবে। অনেক মান আছে, দেখেন এই অঙ্কটার মধ্যে অনেক কিছুই দেওয়া নেই, তাহলে আমরা কি করব? অনেক মান আছে, এগুলো আপনাদের মুখস্থ থাকতে হবে, অনেক মান মনেও রাখতে হবে। একক না হয় এদিক সেদিক করলেন, কিন্তু এদিক সেদিক না, আপনার ফিজিক্সের মধ্যে এককটাও অনেক বড় একটা ম্যাটার করে, এককটা ঠিক মতোই বসাইতে হবে। গেল এটা। এখন আমরা চলে যাব 9 নাম্বার অঙ্কে। 9 নাম্বার অঙ্কের মধ্যে যাচ্ছি, নাম্বার 9। 2 কেজি ভরের কোনো বস্তু নির্দিষ্ট কোনো স্থান থেকে 400 সেন্টিমিটার পতিত হলে বিভব শক্তির পার্থক্য কত? দেখেন 2 কেজি ভরের বস্তু কি বলছে, নির্দিষ্ট কোনো স্থান থেকে 400 সেন্টিমিটার পতিত হলে বিভব শক্তির পার্থক্য কত হবে? বিভব শক্তির পার্থক্য কত হবে? এখন এই প্রশ্নের জন্য যদি আমরা একটা চিত্র আঁকি, খেয়াল করেন, মনে করেন একটা বস্তু এখানে আছে, এই বস্তুর ভর m ইজ ইকুয়াল টু বলা আছে 2 কেজি, কেমন 2 কেজি, এই বস্তুটাকে ফেলে দেওয়া হয়েছে। এখন উনি তো বলেছেন যে কোনো একটা স্থান থেকে 400 সেন্টিমিটার নিচের দিকে পড়ছে। এখন পরে আমরা মনে করলাম এই অবস্থানে আসলো, বস্তু আছে এই অবস্থানে, পতিত হয়েছে বি, ভূমির জন্য একটা বিন্দু দিলাম সি। এখন এই অবস্থানের বিভব শক্তি আর উপরের অবস্থানের বিভব শক্তি বের করতে হবে, সেই জন্য পুরা যেই উচ্চতা সেটা আমাদের জন্য এইচ। এখন এইচ থেকে 400 সেন্টিমিটার যদি বাদ দেই, তাহলে মাটি থেকে এটার উচ্চতা থাকবে। বিভব শক্তি বাই করতে হলে নিশ্চিতভাবে উচ্চতা জানতে হবে, তো এই উচ্চতাটা আমরা ধরলাম এক্স। এখন এক্স উচ্চতায় যে বস্তুটা আছে, এই বস্তুটা আছে, সেখানে তার একটা বিভব শক্তি থাকবে, এইচ উচ্চতায় একটা বিভব শক্তি থাকবে, এই দুইটা বিভব শক্তি বিয়োগ দিতে হবে, এটাই মূল কথা। এখানে আরেকটা জিনিস বলে দিছে, মোট শক্তির পার্থক্য কত, মানে প্রশ্নটার মধ্যে ওনারা বলছে আমরা কি বিভব শক্তির পার্থক্য বের করতে পারবো না?
এখানে প্রশ্নের নিচে আরেকটু বলা আছে যে প্রশ্নটা এভাবেও আসতে পারে, 2 কেজি ভরের কোনো বস্তু নির্দিষ্ট কোনো স্থান থেকে 400 সেন্টিমিটার পতিত হলে মোট শক্তির পার্থক্য কত হবে? মোট শক্তির পার্থক্য কত হবে? পার্থক্য জানতে চাইছে। এটা করেই, আমরা নিজেরাই করি। আমরা যে প্রশ্নটা এখানে আছে সেটা দিয়েই করতে চাই। আচ্ছা, এইচ উচ্চতায় বিভব শক্তি মনে করেন V1, তাহলে এটার সূত্র কি হবে? mgh। হ্যাঁ, শেষ। আর x উচ্চতায় বিভব শক্তি V2 ইজ ইকুয়াল টু কি হবে? m তো ঠিক থাকবে, gও ঠিক থাকবে, কিন্তু তার এইচটা কি হবে? এইচটা হবে x, যেখানে x ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে h মাইনাস 400 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ দিলে 4 হয়, 4 মিটার, মিটারের হিসাবে নিয়ে কাজ করতে হবে। সো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে কি হয়? mg ইন্টু h মাইনাস 4। কেমন? এটা হলো আমার পার্থক্য। এবার আসেন, এখন পার্থক্যটা কত হবে? তাহলে পার্থক্য ডেল ভি দিলাম, ডেল ভি ইজ ইকুয়াল টু V1 মাইনাস V2। আপনার V1 এর মান হচ্ছে কত? mgh। এটা বড়, উচ্চতা বেশি হলে বিভব শক্তি বেশি হয়, তাহলে mgh বড়, মাইনাস V2 এর মান হচ্ছে এইটা। সো V2 ইজ ইকুয়াল টু mg ইন্টু h মাইনাস 4। আমরা মাল্টিপ্লাই করে দিলাম, mgh মাইনাস mgh, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 4mg। এখন এটা ক্যান্সেল, সো এখানে মান আসতেছে 4mg। m এর মান কত? 2 কেজি। তারপরে জি এর মান কত? 9.8। অনেক সময় এটা 10 ধরে কাজ করা হয়, প্রশ্নে যদি থাকে 10 তাহলে 10 ধরেই আমরা কাজ করব। সো এখানে যদি আমরা গুণ দেই তাহলে কত হবে? এটা দিয়ে করা যাবে, 4 দুগুণে 8, তাহলে এটা তো আর লাগে না। 8 8 64, 4 হাতে আছে 6, 8 এবং 72 আর 6 হচ্ছে 78। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু ডিস্টেন্স অফ পোটেনশিয়াল এনার্জি। বিভব শক্তির পার্থক্য হচ্ছে 78.4 জুল, শক্তির একক জুল, 4 জুল। চলেন 10 নম্বর প্রশ্নে যাব। 18টা কোশ্চেন আছে, আমি 18টা কোশ্চেনই সলভ করার ইচ্ছা আছে, 18টা কোশ্চেনই করব। অঙ্ক যে একেবারে, প্রশ্ন যে একদম সহজ তা কিন্তু না, প্রশ্ন যে একেবারে সহজ তা কিন্তু না। দেখেন না প্রশ্নগুলা একটার পর একটা যেটা আসতেছে, কোনোটা তো কোনোটার চেয়ে কম মনে হচ্ছে না। 10 নাম্বার যে প্রশ্নটা আসছে, নাম্বার 10-এ চমৎকার একটা প্রশ্ন দিছে যে একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধায়ু মানে আছে তার ভর অর্ধেকে নেমে আসে আর কি। অর্ধায়ু কত? 12 ঘন্টা। অর্ধায়ু হচ্ছে 12 ঘন্টা। আপনাকে বলছে 2 দিন পর, কেমন? 2 দিন পর এর প্রাথমিক পরিমাণের কত অংশ অবশিষ্ট থাকবে? এর প্রাথমিক পরিমাণের কত অংশ অবশিষ্ট থাকবে? প্রশ্নটা লিখে নেই, তারপর আলোচনা করি। এই অঙ্কটা দুইভাবে করা যাবে। 12 ঘন্টায় একটা মৌল যদি 100% হয় তাহলে 12 ঘন্টায় এর অর্ধেক ক্ষয় হয়ে যাবে, তাহলে থাকবে কত? 50%। আমরা ধরি মৌলটি ইজ ইকুয়াল টু কত? 100%। তাহলে 12 ঘন্টায় কি হবে? কত অংশ অবশিষ্ট থাকবে? 12 ঘন্টায় অর্ধায়ু ইজ ইকুয়াল টু, এটার অর্ধেক আর কি, 100% ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত? 50%। এভাবে খেয়াল করেন। এরপরে পরবর্তী 12 ঘন্টায়, তার মানে 24 ঘন্টায়, তাহলে 24 ঘন্টায় অর্ধায়ু কত হবে? আগের ধ্বংস হয়েছে 50%, এবার এইটার অর্ধেক হবে, কেমন? এবার এইটার অর্ধেক হবে, তাহলে কত হলো?
50% যোগ হচ্ছে 25% ইজ ইকুয়াল টু হচ্ছে 75%। প্রত্যেক 12 ঘন্টা পর পর হিসাব করতে হবে। তাহলে 12-র সাথে 24-এর সাথে আরো যদি 12 যোগ করি তাহলে 36 ঘন্টা হয়। তাহলে আমরা এখানে দিব 36 ঘন্টায়। 36 ঘন্টায় অর্ধায়ু সমান কত হবে? 75% ধ্বংস হয়েছে। এইবার যতটুকু আছে আর কি 25% আছে, এখন তার অর্ধেক ধ্বংস হবে। তাহলে 75% তার সাথে যুক্ত হচ্ছে 12.5% ইজ ইকুয়াল টু 7.8%। 5 2 7, 7 রেখে 8.5%। ওকে, 36 আওয়ার পরে এর এতটুকু অর্ধায়ু হবে। এটা আসলে আমরা 12 ঘন্টায় অর্ধায়ু এটা না বলে আমরা যদি এখানে বলতাম 12 ঘন্টায় ক্ষয় হয়, 12 ঘন্টায় ক্ষয় হয় বললে ভালো হয়, যে 50% ক্ষয় হয়ে গেছে আর কি। এরপরে 24 ঘন্টায় ক্ষয় হয়েছে এতটুকু 36 ঘন্টায়। তাহলে এর সাথে আরো 12 যোগ দিলে হচ্ছে আপনার 48 ঘন্টা। তো 48 ঘন্টা যেই কথা 2 দিন একই কথা, তাহলে 2 দিনে ক্ষয় হয় কতটুকু, ওই ক্ষয় হয়টা আগে বাইর করতে হবে। তাহলে এখানে আমার 87.5% ক্ষয় তো হয়েছেই, আর যে অর্ধেক আছে ওই অর্ধেকের বাকি অর্ধেক ক্ষয় হবে। তাহলে 12.5 ডিভাইডেড বাই 2%। কেমন? এবার এটাকে আবার ভাগ করতে হবে। তাহলে 12.5 ডিভাইডেড বাই 2, 6.25। তাহলে এখানে এবার আসতেছে 87.5% প্লাস 6.25%। তাহলে এটার সাথে আপনার যোগ হচ্ছে 87.5, কত আসবে? 93.75%। এটা হচ্ছে ক্ষয় হয়েছে নাকি? ওকে, এটা হচ্ছে ক্ষয় হয়েছে। তাহলে আপনারা বলছে কতটুকু কি থাকবে? অবশিষ্ট থাকবে। অতএব অবশিষ্ট থাকবে ইজ ইকুয়াল টু 100% থেকে এটা বাদ যাবে 93.75। তাহলে 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 8 আছে 10 হবে, 2 হলে হাতে আছে 1, 3 আর 4, 4 আছে 10 হবে, 6 হলে হাতে আছে 1, মিলে গেছে। এই যে 6.25%। আমি এটা ক্যালকুলেটরে করে দেখি ঠিক আছে কিনা। -100, 6.25%। মেবি উত্তর ঠিক আছে, মেবি উত্তর ঠিক আছে। দেখেন এই প্রশ্নটা আরেকভাবেও করা যায়। চলেন আমরা ধারা দিয়েও এটা করতে পারি। এই প্রশ্নটার উত্তর ধারা দিয়ে করা সম্ভব। বুঝবো? বুঝলাম, আপনারা আবার একবার ভালো করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। ওকে, নো প্রবলেম, ভয়ের কিছু নাই। এগুলা তো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কি পারা যাবে? চলেন আমরা এটা আরেকভাবে করি। অথবা এখানে অর্ধায়ু বলছে, তো অর্ধায়ু মানে কি 100%-এর অর্ধেক হচ্ছে 50%, 12 ঘন্টায়। আমি ধরে নিলাম যে 12 ঘন্টা পর যতটুকু ক্ষয় হইল আর কি, সেটা হচ্ছে এ। এখন অর্ধায়ু মানে হাফ, এবার এটার অর্ধেক হবে পরবর্তী 12 ঘন্টায়, এবার এটার অর্ধেক হবে তার পরবর্তী 12 ঘন্টায়, অর্ধেক হলে 2 দুগুণে 4 হয়। এর অর্ধেক হবে পরবর্তী 12 ঘন্টায়, যেহেতু আমার 2 দিনের কথা বলছে তাহলে 48 ঘন্টা হয়। তাহলে এখানে আসবে 4 দুগুণে কত? 8। এখানে প্রথম পদ ইজ ইকুয়াল টু আমাদের জন্য হচ্ছে এ। এখন এটা কিন্তু গুণোত্তর হারে কমতেছে, তাই আমরা এটা লিখবো কি? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। সিরিয়াস একটা অঙ্ক দিছে। সাধারণ অনুপাত তো ডেফিনেটলি হাফ, কইছে অর্ধেক করে কমে, তাই এই মানটা তো ভাই একের থেকে ছোট। তাহলে সমষ্টি ইকুয়াল টু তাহলে কি হবে ভাই? সমষ্টি S4, 4 12 48, এখান থেকে এখানে 12 ঘন্টা পর পর যাচ্ছে, 12 ঘন্টা 12 ঘন্টা। এটা হলো প্রথম 12 ঘন্টা পরে এটা হয়েছিল, প্রথম 12 ঘন্টায়। কেমন? তাহলে 12 ঘন্টা পর পর এরকমটা হচ্ছে। ওকে, S4 ইজ ইকুয়াল টু, যদি এই যে আর এর মান একের থেকে ছোট হয় তাহলে সূত্রটা কি হবে?
1 minus r to the power n divided by 1 minus r when r is less than 1. তারপরে আসেন এবার এর মান বসান। তো এর মানটা কত? তাহলে এ হচ্ছে কত? পুরো বস্তুটা হলো 100 ভাগ, তাহলে 2 দিয়ে ভাগ দিলে ভাই আসবে হলো 50 ভাগ। পার্সেন্টেজ ছাড়া আমরা মানগুলো বসাবো। আর এর মান অলরেডি বের করা হয়েছে, তাহলে এর মান হচ্ছে কত? 50। তাহলে এখানে 1 মাইনাস আর, আর এর মান কত? হাফ। হাফের উপরে পাওয়ার এন, এন মানে কত? এন মানে 4। এখানে 4 বার ঘটনাটা ঘটছে, প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার। কেমন? এখানে আমরা এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কাজ করি। তাহলে এন, এন এর মান কত? 4 ডিভাইডেড বাই 1 মাইনাস আর, আর মানে কত? হাফ। এবার আপনারা নিজেরা ক্যালকুলেশন করলে আশা করি হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। আমি তো ম্যানুয়ালি কাজ করতে পছন্দ করি বেশি, হ্যাঁ, কিন্তু পরীক্ষার হলের মধ্যে ম্যানুয়ালি কাজ করতে এখানে সময় বেশি চলে যাবে। সো এখানে 16 আসে আর কি, 1 মাইনাস 1/16, নিচে আসবে কত? 1 থেকে হাফ বাদ দিলে হাফ থাকে। সো ওভারঅল যেটা থাকে 16 থেকে একবার দিলে 15, এটার উল্টাই দিলাম। তাহলে আমার এখানে কত থাকে? 50 ইন্টু 15 ডিভাইডেড বাই 16, এটাকে উল্টায় লিখলে 2/1, এর দিয়ে এটা কাটলে 8। শেষমেশ আবার আমাকে ক্যালকুলেটরের কাছে যাইতেই হচ্ছে। তাহলে 50 ইন্টু 15 ডিভাইডেড বাই 8, দেখেন 93.75, সুন্দর বেরিয়ে গেছে। অর্থাৎ আমরা ধারা দিয়েও এটার সলিউশন করতে পারি। চমৎকার সলিউশন, চমৎকার। তাহলে মানটা কত হলো? 93.75। সমষ্টি মানে কি? তার মানে এটা 48 ঘন্টায়, মানে 2 দিনে এতটুকু ক্ষয় হয়েছে। তাহলে থাকবে কতটুকু? আপনারা বলছে কি এটার অবশিষ্ট কত অংশ অবশিষ্ট থাকবে, অতএব অবশিষ্ট থাকবে, বিয়োগ দিলেই হয়ে গেল। কেমন? অবশিষ্ট থাকবে 100 থেকে এটা বাদ দিলে 93.75% দিয়ে দিব। তাহলে ইকুয়াল টু 90, এটা থেকে বাদ যাবে 100, 6.25%। আশা করি একই অ্যান্সার আসছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কিছু কিছু প্রশ্ন আছে আর লিখবো না, হ্যাঁ, ওইগুলো মুখে মুখে চলে যাবে, মুখে মুখেই হয়ে যাবে। আপনারা যারা আছেন তারা আপনারা পরে আবার জিনিসটা নিজেরা বাসার মধ্যে করবেন। আশা করি সবার কাছেই আপনারা এই ধরনের ভর্তি পরীক্ষার জন্য, হ্যাঁ, গাইড বই যেগুলো বাজারে পাওয়া যায় আর কি, আপনারা নিজেরা কিনে নিছেন। তো ওগুলা থেকে আপনারা নিয়মিতভাবে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে পারা যাবে না, প্র্যাকটিস না করলে পারা জিনিসও ভুল হয়ে যায়। আমরা মাস্টারি করি তাও আমাদের ভুল হয়ে যায়। তাহলে এটা খেয়াল করতে হবে, অনেক সচেতনভাবে করতে হবে। আচ্ছা, এটা কত? 11 নম্বরের প্রশ্নটা লিখতে চাচ্ছি না। বলছে অবিলম্ব বরাবর আপতন কোণ হলে প্রতিসরণ কোণের মান কত হবে? অবিলম্ব বরাবর আপতন কোণ। আচ্ছা দেখেন, অবিলম্ব বরাবর, অবিলম্ব কোনটা? এটা হচ্ছে অবিলম্ব। অবিলম্ব বরাবর যদি কি হয়? আপতন কোণ হয়, তার মানে হচ্ছে এদিক থেকে একটা আলোক রশ্মি আপতিত হয়েছে, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, এদিক থেকে আলোক রশ্মিটা আপতিত হয়েছে। সো এদিক থেকে আপতিত হয়েছে, তো এইখানে যায় যে আছে অবিলম্বের সাথেই তো কোনটা হয়, এটা তো আমাদের অবিলম্ব, তাই না? অভিলম্ব। ওনারা প্রশ্ন করছে যে অবিলম্ব বরাবর আপতন কোণ হলে প্রতিসরণ কোণের মান কত হবে সেটা বের করতে বলছে। তাইলে এটা হলো আমাদের জন্য কি? আপতন কোণ, আই। তাহলে এটা হলো প্রতিসরণ কোণ। তাহলে ইটা ইকুয়াল টু কত? ঠিক আছে, কোণ হলে প্রতিসরণ কোণের মান কত? ইটা ইকুয়াল টু কি? আমরা যে লিখি একটা মাধ্যম, মাধ্যম তো উল্লেখ নেই। অবিলম্ব বরাবর আপতন কোণ হলে প্রতিসরণ কোণের মান কত? অবিলম্ব বরাবর আপতন কোণ মানে কি? আবার অবিলম্ব বরাবর আপতিত হতে পারে, আর এই দিক দিয়ে লম্বভাবে যদি আপতিত হয় তাই এটা তো লম্বভাবে চলে যাবে, তো হবে না, হবে না, জিরো আসবে, জিরো আসবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু কি? সাইন আই বাই সাইন আর। কেমন? তাহলে এটা সাইন আই, আই কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সাইন আর ইন্টু ইটা ইজ ইকুয়াল টু সাইন আই। তার মানে সাইন আর ইজ ইকুয়াল টু সাইন আই বাই ইটা আসে। কেমন?
এখন এটা 90 ডিগ্রি না, অবিলম্ব বরাবর যদি আপতিত হয়, অবিলম্ব এদিক দিয়ে আপতিত হলে এটা অবিলম্ব বরাবর, এদিক থেকে আপতিত হলে এটা অবিলম্ব বরাবর। অবিলম্ব বরাবর আপতিত হলে প্রতিসরণ কোণের মান 0 হবে। এগুলো অঙ্ক করে দেখানোর কোনো দরকারই নেই। সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই ইটা। সো এখন করতেছি, করে ফেলছি যেহেতু সেটার জন্য। সো সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে আর এর মান 0। সাইন 0 ডিগ্রির মান 0, তার মানে প্রতিসরণ কোণের মান 0। এগুলো আসলে আমরা সরাসরি এমনি বলে দিতে পারি যে আপতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে প্রতিসরণ কোণ কি হবে? 0 ডিগ্রি হবে। ওনারা প্রশ্নটা যেটা লিখছেন, এখানে প্রশ্নটা বলছে যে অবিলম্ব বরাবর আপতন কোণ হলে প্রতিসরণ কোণের মান কত। ওকে, আর পেঁচাইতে চাচ্ছি না, শেষ। 12 নম্বরে বলছে 5 কুলম্ব 10 কুলম্বের দুইটি আধান পরস্পর নির্দিষ্ট দূরত্বে রাখা আছে। 5 কুলম্বের আধান 2 নিউটন বল অনুভব করলে 10 কুলম্বের আধান কত বল অনুভব করবে? এটা কোনো কথা? দুইটা আধান তো একই বল অনুভব করবে। একটা হলো কত কুলম্ব বললো? 5 কুলম্ব, তাহলে 5 কুলম্ব। আরেকটা কত? 10 কুলম্ব। তারপর পরস্পর নির্দিষ্ট দূরত্বে রাখা আছে, ঠিক আছে, ধরলাম দূরত্ব নির্দিষ্ট আছে। তারপর 5 কুলম্বের বল, তাহলে এখানে যে বলটা আসবে সেটা তো 2 নিউটন, তো এই বলটা উনিও অনুভব করবে, উনিও অনুভব করবে। সো এটা সেম সেম জিনিস, সেম হবে, সেম। এটা কত নম্বর করলাম আমরা? এটা 12 নম্বর। 12 নম্বরে বলছে যে 5 কুলম্ব এবং 10 কুলম্ব দুইটা আধান একটা নির্দিষ্ট দূরত্বে আছে। 5 কুলম্ব আধান 2 নিউটন বল অনুভব করতেছে, তাহলে 10 কুলম্ব কত করবে? একই তো বল অনুভব করবে, শেষ। এটা 2 নিউটন বল অনুভব করবে। একটা স্প্রিংকে সংকুচিত করা হলে এর ভেতর জমা থাকে ড্যাশ শক্তি, বিভব শক্তি জমা থাকে। যে কোনো বস্তুর মধ্যেই বিভব শক্তি জমা থাকে, কেমন? বিভব শক্তি আর স্থিতিশক্তি একই কথা। তাহলে 13 নম্বর প্রশ্নের মধ্যে কি হবে? 13 নম্বর প্রশ্নের মধ্যে আমরা বলবো বিভব শক্তি। প্রশ্নটা বলছে স্প্রিং এর মধ্যে কোন শক্তি থাকে? স্প্রিং, স্প্রিং এর মধ্যে কোন শক্তি জমা থাকে? শক্তি জমা থাকে। আসলে প্রশ্ন লিখে লিখে কাজ করতেছি তো, এজন্য আপনাদের ইয়ের জন্য দ্রুত প্রশ্ন লিখতে হচ্ছে, সেজন্য অনেক সময় লেখা বোঝা যায় না। আমি তো মুখে বলতেছি, আপনারা মিলাই নেবেন। স্প্রিং এর মধ্যে কোন শক্তি জমা থাকে? বিভব শক্তি বা স্থিতিশক্তি থাকে। থ্যাংক ইউ। এরপরের প্রশ্নে যাচ্ছি। আর একটুখানি বাকি আছে, আর অল্প কয়েকটা প্রশ্ন। কত নম্বর? 13। তাহলে আমরা এবার যাচ্ছি 14 নম্বর প্রশ্নে। 14 নম্বর প্রশ্নে কি বললো? 14 নম্বর প্রশ্নে বলছে m ও 3m ভরের দুটি বস্তুর ভরবেগের অনুপাত 3:1 হলে গতিশক্তির অনুপাত কত? আচ্ছা, প্রশ্নটাকে আমরা এভাবে নিতে পারি যে একটা বস্তুর ভর হচ্ছে m, আরেকটা বস্তুর ভর হচ্ছে 3m, কেমন? এখন এদের ভরবেগের অনুপাত, ভর, এটার প্রশ্ন লিখলাম না, আমরা দেখতেছি ভরবেগের অনুপাত, ভরবেগের অনুপাত ইকুয়াল টু হচ্ছে 3:1। দুইটা বস্তু আছে যার একটার ভর হচ্ছে m, আরেকটার ভর হচ্ছে 3m, এদের অনুপাত হচ্ছে 3:1। আপনাকে বলছে গতিশক্তির অনুপাত কত? অঙ্কটা এটাও একটু সিরিয়াস। গতিশক্তির অনুপাত কত? ভাই গতিশক্তি যদি বের করতে হয় তাহলে বেগ লাগবে না? তা আমরা ধরে নিচ্ছি ওনার বেগ হচ্ছে v1, ওনার বেগ হচ্ছে কত? v2, দুইজনের বেগ v1 v2। তাহলে প্রথম বস্তুর গতিশক্তি, প্রথম বস্তুর গতিশক্তি আমরা দিলাম ek1। তাহলে ek1 ইজ ইকুয়াল টু কি হবে? হাফ m v1 স্কোয়ার, কেমন? এটা হলো ভরবেগের অনুপাত। আচ্ছা, পরে আসতেছি। এটা হলো 1 নাম্বার দিলাম। আচ্ছা, এবার দ্বিতীয় বস্তুর গতিশক্তি ek2 ইজ ইকুয়াল টু কি হবে? হাফ m, m তো তার 3m, তাহলে 3m ইন্টু v2 স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে কত? 3/2 m v2 স্কোয়ার। সো ek2 হচ্ছে এইটা। হ্যাঁ, এখন আপনাকে বলছে এই যে ভরবেগের অনুপাত দেওয়া আছে, তাহলে ভরবেগের অনুপাত, প্রথম বস্তুর ভরবেগ তাহলে কি হবে? আচ্ছা, প্রথম বস্তুর ভরবেগ, হ্যাঁ, প্রথম বস্তুর ভরবেগ p1 ধরলাম। p1 ইজ ইকুয়াল টু তার ভর ইন্টু বেগ হবে, কেমন? গেল। এবার দ্বিতীয় বস্তুর ভরবেগ p2 ইজ ইকুয়াল টু, বেটার ভর তো হলো 3m, সো এখানে হচ্ছে 3m v2। এখন এর অনুপাত বলা হচ্ছে, দেখেন ভরবেগের অনুপাত, তো এই দুইটার অনুপাত মানে কি? p1 is to p2 is equal to 3:1।
আমরা এখন এখান থেকে মান বের করতে হবে। তাহলে P1/P2 ইজ ইকুয়াল টু 3/1, বা P1 এর মান কত? P1 এর মান হচ্ছে mv1 ডিভাইডেড বাই P2 এর মান কত? 3mv2 ইজ ইকুয়াল টু 3/1। দেখেন ক্যান্সেল, তাহলে আমার v1/v2 ইজ ইকুয়াল টু 3 দিয়ে এটাকে গুণ দিয়ে লিখলে কত আসবে? 9/1। ঠিক আছে, নিচে 1 আছে, 1 রাখলাম, 9/1। এখন আমরা লিখব 1 ও 2 হতে পায়, মানটা বের করে রাখলাম। আচ্ছা, এটা তো আমার লিখে নি আগে। অতএব গতিশক্তির অনুপাত, আপনাকে বলছে গতিশক্তির অনুপাত কত, তাহলে গতিশক্তির অনুপাত এই যে EK1 ইজ টু EK2 ইজ ইকুয়াল টু EK1 এর মান কত? এই যে হাফ mv1 স্কোয়ার ইজ টু EK2 এর মান কত? 3/2 mv2 স্কোয়ার। ঠিকই তো আছে, হাফ হাফ ক্যান্সেল, ক্যান্সেল, v1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 3v2 স্কোয়ার। সো আমরা এখানে লিখলাম v1 স্কোয়ার ডিভাইডেড বাই 3v2 স্কোয়ার, তো স্কোয়ার নাই, তাহলে 1/3 আলাদা রাখলাম, তাহলে v1/v2 স্কোয়ার। ওকে ওকে, এখানে মান হচ্ছে 3, এখানে মান হচ্ছে 3 ইন্টু এই যে v1/v2 মান তো ভাই 9, তাহলে এটার উপরে স্কোয়ার, 9 9 81 আসে, তাহলে 81 এটাকে 3 দিয়ে ভাগ করলে কত আসবে? 27। দ্যাট মিনস 27/1 ইজ ইকুয়াল টু 27:1। বাবা রে বাবা, আল্লাহ, এটা হচ্ছে 27:1। থ্যাংক ইউ, ভেরি গুড, চমৎকার অঙ্ক। বুঝতে পারছেন কিনা দেখেন, এই যে হাফ হাফ উভয় দিক থেকে, ভাই অনুপাত মানে তো ভাগ, হাফ হাফ ক্যান্সেল, ক্যান্সেল, তাহলে v1 স্কোয়ার ইজ টু 3v2 স্কোয়ার। তারপর আমরা অনুপাত আকারে রাখলে এই যে ওই মানটা বসাই দিতে পারি, তাহলে আপনার আসতেছে এইটা। থ্যাংক ইউ, তাহলে আমরা এটা মুছলাম, আপনারা ওই দিকটা দেখেন কতটুকু গেছে, এটা কত নাম্বার গেল? সেই প্রশ্ন, সেই নটর ডেম বাচ্চাদেরকে যাচাই করে তারপরে নেয়। আচ্ছা, 15 নাম্বারে বলছে বল বনাম সরণ, বল বনাম বল বনাম বনাম বল বনাম সরণ লেখো, বল বনাম সরণ লেখো চিত্রের, হ্যাঁ, লেখো চিত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি নির্দেশ করে? বাহ, কি নির্দেশ করে? আচ্ছা, বল বনাম সরণ, তো বল, বল হচ্ছে এফ, সরণ হচ্ছে এস, যদি এটা গুণ দেন তাহলে ভাই এটা কি আসবে? কাজ, কাজ নির্দেশ করবে, ডাইরেক্ট কাজ, শেষ, আর লাগবে না, কাজ নির্দেশ করবে। 16 নাম্বারে যাচ্ছি, 16 নাম্বারে আছে একটি বেলুনকে পানিতে নিমজ্জিত করা হলো। আচ্ছা, প্রশ্নটা লিখলাম, একটি বেলুনকে পানিতে নিমজ্জিত করা হলো। আচ্ছা, করলো, ভালো কথা। তারপর এবং এর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, এবং ব্যাসার্ধ দ্বিগুণ করা হলে এর প্লবতা কত গুণ হবে? শূন্য স্থান পূরণ করেন, প্লবতা ড্যাশ ড্যাশ গুণ হবে। চমৎকার প্রশ্ন। সলু, এদিকে যাচ্ছে সলুতে আমরা কি বলতে পারি? বেলুন, ঘনবস্তু। আচ্ছা, প্লবতার ফর্মুলাটা জানি কি ছিল? প্লবতা, এই যে দেখেন তো, প্লবতা এফ ইজ ইকুয়াল টু কি? ভি রো জি। কেমন? রো কি? পানির ঘনত্ব, বা যে তরলের, যেহেতু এখানে বলছে পানিতে, পানির ঘনত্ব, জি অভিকর্ষ ত্বরণ। এই দুইটা জিনিস তো ভাই যা আছে তাই থাকবে, এর তো কোনো পরিবর্তন নাই। তাইলে আমাকে আয়তনের জায়গাটা খেয়াল করতে হবে যে আয়তন কতটুকু হলো। আচ্ছা, আমরা একটা ফর্মুলা আমরা কি জানি না? গোলকের আয়তন আমরা জানি গোলকের আয়তন পরীক্ষা শেষের দিকে কি হাতের লেখার অবস্থা এমনই তো হয় নাকি? গোলকের আয়তন ভি ইজ ইকুয়াল টু কত? 4/3 পাই আর কিউব। একটা গোলক, হ্যাঁ, একটা গোলক
এইগুলোকে যে ব্যাসার্ধ জানলেই তো আর কিছু লাগে না। এখন পূর্বের ব্যাসার্ধ হচ্ছে আমার জন্য আর, তাহলে পরের ব্যাসার্ধ কত, দ্বিগুণ করা হয়েছে, তাহলে গোলকের আয়তন হচ্ছে এইটা, দিলাম V1। আর দ্বিতীয় ক্ষেত্রে গোলকের আয়তন যদি V2 হয় তাহলে মান কি হবে, 4/3 পাই, আর এর জায়গা হবে কত, 2r কিউব। সো 4/3 পাই আর ইন্টু এখানে 8 আসে, তাহলে আর কিউব। ওকে, তাহলে আমরা 8টাকে পাশে গুণ অবস্থায় রাখি, তাহলে 4/3 পাই আর কিউব। সো এটা হচ্ছে পূর্বের যে আয়তন। দেখেন এই যে এই অংশটা সমান কি লেখা যায়, এই যে এই অংশটা, আর এটা তো 1, তাহলে এটা সমান V1 লেখা যায়। সো আমরা এখানে কি লিখবো, 8V1। পূর্বের আয়তনের 8 গুণ হয়। এখন প্লবতার এখানে দেখেন V ছিল আগেরটা, এখন যদি 8 গুণ হয় তাহলে প্লবতা কি 8 গুণ হবে, প্লবতা 8 গুণ হবে। অতএব প্লবতা F is equal to V2 rho G। সো V2 সমান কত, V2 সমান হচ্ছে পূর্বের আয়তন আমরা V ধরছি, তাহলে এটা তো V হবে, কেমন? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। এটা হলো ইন জেনারেল সূত্র। ওকে, V1 যেহেতু এখানে V1 V2 ধরছি, সমস্যা নেই। তাহলে V2 মান কত, 8V1 রো জি। ওকে, তাইলে এইটুকের মান কি, এইটুক হলো পূর্বের প্লবতা, কেমন, পূর্বের প্লবতা ধরেন F প্রাইম। হ্যাঁ, এটা পাশে নোট দিয়ে দিলাম। পূর্বের প্লবতা, হ্যাঁ প্লবতা কি, F প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, V1 রো জি। হ্যাঁ, প্লবতার জেনারেল ফর্মুলা থেকে আমরা এটা আসতে পারি। ওকে, আচ্ছা এইটুকু মুছে দিলাম, এটা প্রথমে। তাহলে আমার কি হলো যে প্লবতা পূর্বের 8 গুণ হবে, অ্যান্সার হবে 8 গুণ। তাহলে শূন্য স্থানে বসতেছে কত, 8 গুণ, কেমন, ডট ডট ডট। বাবা, তাহলে এটা কত নম্বর প্রশ্ন গেল, পূর্বের 8 গুণ 16 নম্বর। আর দুটি প্রশ্ন ধৈর্য ধরে আমরা করলে মোটামুটি 2024 সালের পদার্থের প্রশ্নটা সম্পূর্ণ সলিউশন হয়ে গেল। আচ্ছা, এরপর একটা কি বলছে, সংকুচিত স্প্রিং এ কোন শক্তি জমা থাকে, এটা তো কিছুক্ষণ আগেও একবার বলা হয়েছে, বিভব শক্তি। আমি সরাসরি চলে যাব 18 নম্বরে, দিস ইজ লাস্ট ওয়ান। 18 নম্বরে বলছে S ইজ ইকুয়াল টু 10 প্লাস AT কিউব হলে কি কইছে, এ এর মাত্রা সমীকরণ কত, এ এর মাত্রা সমীকরণ কত। ওকে, এই যে এই সমীকরণ থেকে এর মাত্রা বাই করতে হবে। আমরা সলুতে যাচ্ছি, সলুতে যাই আমরা লিখতে পারি যে S ইজ ইকুয়াল টু 10 প্লাস AT কিউব, এটার বামে নিয়ে আসলাম, তাহলে S মাইনাস 10 ইজ ইকুয়াল টু AT কিউব। ওকে, এবার এ থাকলো টি কিউব দিয়ে ভাগ হবে, সো এ ইজ ইকুয়াল টু কি দাঁড়াইলো, S মাইনাস 10 ডিভাইডেড বাই টি কিউব। এখন মাত্রা বসান। এই 10 তো সংখ্যার কোনো মাত্রা নেই, এস এর মাত্রা হচ্ছে এল, এস মানে সরণ হচ্ছে লেন্থ, টি হচ্ছে টাইম, সো এটার উপর আছে কিউব, এটার উপর উঠাই দিলে কি হবে, এল টি ইনভার্স কিউব, দ্যাটস দ্য মাত্রা। শেষ, মেবি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা শেষ করতে পারলাম। তো যদি আপনাদের চোখে, আপনাদের নজরে এই ভিডিওটা পড়ে থাকে তাহলে দয়া করে দেখবেন, যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আমি একেবারেই নতুন করে শুরু করেছি, অনেক আগে থেকেই ইউটিউবে আসবো করতেছিলাম, কিন্তু আমি শুরু করতে দেরি হয়ে গেছে, ব্যক্তি জীবনে টিচারিতে একটু বেশি ধরনের ব্যস্ততা আছে। যাই হোক, একটা আমি করলাম, তারপর আপনারা যদি কোনো প্রশ্নের সলিউশন চান সেটা কমেন্টে আমাকে জানান, আমি চেষ্টা করব করার জন্য। আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় নিয়মিত পড়ালেখা করবেন। আসসালামু আলাইকুম।